পর্যবেক্ষণ লজিক্যালের তালিকা প্রকাশের নির্দেশ, একই সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য দলিল হিসাবে গ্রহণের নির্দেশ। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি এই রায়ে নির্বাচন কমিশনের হার এবং তৃণমূলের জয় দেখছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? তৃণমূল জিতলো কি করে? তৃণমূল তো এরকম কোনো দাবি করেনি কখনো। এরকম দাবি তো আমরা বামপন্থীরা প্রথম থেকে করে এসেছিলাম। যখন আধার কার্ড গ্রহণ করা হবে কি হবে না এ প্রশ্ন এসেছিল, তখন থেকে বামপন্থীরা এই দাবিগুলো করেছিল। মূলধারার মিডিয়া বামপন্থীদের দাবিকে সামনে আনেনি। এই রাজ্যে শ্রমিক লাহিড়ীর নেতৃত্বে আমাদের পার্টির প্রতিনিধিরা নির্বাচন কমিশনের অফিসে গিয়ে যে ডেপুটেশন জমা দিয়েছিলেন, সেই ডেপুটেশনে এই সমস্ত দাবিগুলো লিপিবদ্ধ আছে। মিডিয়ায় প্রচার পায়নি, কারণ মিডিয়া তৃণমূল আর বিজেপির বাইনারি তৈরি করবার জন্য ব্যস্ত। ফলে এর মধ্যে তৃণমূলের জয়ের কোনো চিহ্ন নেই, বরং তৃণমূলের পরাজয়েরই চিহ্ন আছে। কারণ মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন তিনি বেঁচে থাকতে এসআইআর এ রাজ্যে হবে না। তারপরে মমতা ব্যানার্জি নিজে এসআইআর শুরুর দুদিনের ভিতর এসআইআর এর ফর্ম দিলেন, বললেন সবাই ফিল আপ না করলে তিনি করবেন না। তারপর সবাই ফিল আপ করলেন, তিনি করলেন। তখন কতজন ফিল আপ করেননি এই সংবাদটাও মমতা ব্যানার্জি নেওয়ার প্রয়োজন বোধ করলেন না। এবং তারপর থেকে তৃণমূল কংগ্রেস তারা নানান অছিলায় বাজার গরম করতে লাগলেন। আমি শুরুতে একবার বলেছিলাম যে এসআইআর তো বাজার গরমের ইস্যু না। তৃণমূল কংগ্রেসের এই বাজার গরমের প্রতিক্রিয়ায় এবং বিজেপির ভয় দেখানোর প্রতিক্রিয়ায় অজস্র বিএলও, অজস্র সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে পড়লেন। কিছু দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটল এবং আরো বহুবিধ ঘটনাবলী যা কাঙ্ক্ষিত ছিল না তা আমাদের রাজ্যে সংগঠিত হলো। আমি শুরুতে বলেছিলাম, এসআইআর প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরেও বলেছিলাম যে এই যে 58 লক্ষ মৃত, ডুপ্লিকেট, অন্যত্র স্থানান্তরিত বাদ গেল, এটা শেষ সংখ্যা না। এই সংখ্যাটাকে প্লাস মাইনাস 1 কোটিতে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশন নানান রকম ষড়যন্ত্র করবে আরএসএস এবং বিজেপির নির্দেশে। ফলে সেই নির্দেশ কার্যকর হওয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে লজিক্যাল ডিসপিয়েন্সি। সেই নির্দেশ কার্যকর করার দ্বিতীয় ধাপ হচ্ছে অমুক তথ্য ভুল আছে, তমুক তথ্য আনম্যাপড, ইত্যাদি ইত্যাদি প্রভৃতি। এখন এই প্রক্রিয়াটা চলছে এবং আমি আপনাকে আজকের দিনেও দাঁড়িয়ে বলছি যে শেষ পর্যন্ত এটাকে প্লাস মাইনাস 1 কোটিতেই নিয়ে যাওয়া হবে। এইটাই হচ্ছে টার্গেট। এই রাজ্যের ভোটে বিজেপিকে ক্ষমতায় আনতে হলে বিজেপির বিরোধী ভোটকে সামগ্রিক রাজ্যে 1 কোটির কাছাকাছি কমাতে হবে। এই অঙ্ক বিজেপির করা আছে, বিজেপির থেকেও ভালো করা আছে আরএসএস এর। ফলে সেই কাজটা এখন চলছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দেয়নি এবং সুপ্রিম কোর্টের এ বিষয়ে রায় দেওয়ার কিছু করারও নেই। ফলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ঠিক আছে, নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করবে। এবং আমি আপনাকে ফার্দার মোর বলছি যে 15ই ফেব্রুয়ারির ভিতর এসআইআর শেষ হবে কিনা আমি সন্দিহান। 2, যদি নির্দিষ্ট দিনের ভিতর এসআইআর শেষ হয়ে গেছে বলে নির্বাচন কমিশন ঘোষণা করে, তাহলে এসআইআর শেষ এবং নির্বাচন ঘোষণার ভেতরে 10 দিনের বেশি গ্যাপ হবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন যত দ্রুত সম্ভব নির্বাচনের দিন ঘোষণা হবে। কেন? তার কারণ হচ্ছে এইটা যে মনোনয়নপত্র দাখিলের আগে পর্যন্ত কোনো একটা বিধানসভা কেন্দ্রে ভোটে নাম তোলা, সংযোজন, বিয়োজন ইত্যাদির জন্য আবেদন করা যায় অ্যাজ পার কনস্টিটিউশন। কিন্তু এই সময়টাকে যদি কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ এই যে 15ই ফেব্রুয়ারি লিস্ট বেরোবে বলে বলা আছে, ধরে নিন বেরোলো, আমার ধারণা বেরোবে না, স্টিল ধরে নিন বেরোলো, তাহলে বেরোলে কি হবে? আপনাকে দেখতে হবে লিস্টে আপনার নাম আছে কিনা, সেটা দেখতে আপনার 2 দিন 3 দিন সময় লাগবে।
ভারতবর্ষের সব মানুষ, বাংলার সব মানুষ আপনার বা আমার মতো করে প্রযুক্তি ব্যবহার করে একদিন, দুদিন, 3 দিনের ভিতর নাও জানতে পারে। ফলে সেই জানাটায় আরো ডিলেড হবে, এবং এই যে ডিলেড হবে, এই ডিলেড টাইমের ভেতরে যদি মনোনয়নপত্র দাখিলটা শুরু হয়ে যায়, তাহলে পরে কিন্তু সেই বিধানসভা কেন্দ্র থেকে বাদ দেওয়া জেনুইন ভোটারদের নাম আর উঠছে না, যেটা বিহারের ক্ষেত্রে হয়েছে। অজস্র জেনুইন ভোটার বাদ গেছে, তাদের বাদ দিয়ে ভোট হয়েছে। বাংলাতেও সেই রকম একটা বড় অংশের জেনুইন ভোটারকে বাদ দিয়ে ভোট করবার পরিকল্পনা আরএসএস বিজেপির নির্দেশে জ্ঞানেশ কুমারের প্রত্যক্ষ পরিচালনায় নির্বাচন কমিশন সংগঠিত করছে। ফলে এই গোটা প্রক্রিয়াটার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত, তৃণমূল কংগ্রেসও যুক্ত আরএসএস এর কথা শুনবার জন্য। যখন আরএসএস বলে যে তৃণমূল ক্ষমতায় থাকলে থাক, বামেদের 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না, তখন উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে যায় যে এই গোটা বিষয়ের আসল টার্গেট হচ্ছে যারা বামেদের সম্ভাব্য বন্ধু হতে পারে। কারা বামেদের সম্ভাব্য বন্ধু? প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, নিচের তলার মানুষ, জাতি উপজাতির মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, এই যে গোটা অংশটা, এবং অবশ্যই সংখ্যালঘু, এই গোটা অংশটা তাকে যতটা সম্ভব কাটো, যতটা সম্ভব ছোট করে আনো। যার জন্য আপনি দেখছেন যে একটি এমন বুথ পাওয়া গেছে যে বুথে মোট ভোটার 1300, দ্বিতীয় পর্যায়ের এসআইআরতে শুনানির জন্য নোটিশ পেয়েছেন 1200 জন ভোটার। অমর্ত্য সেন শুনানির নোটিশ পাচ্ছেন। আমাদের খড়দা বিধানসভা কেন্দ্রের নির্বাচনের প্রার্থী, উপনির্বাচনের প্রার্থী কমরেড দেবজ্যোতি দাস শুনানির নোটিশ পাচ্ছেন। এই যে অজস্র শুনানির নোটিশ পাচ্ছে মানুষ, কেন পাচ্ছে? পাচ্ছে তার কারণ হচ্ছে বাদ দেওয়াটা টার্গেটেড। এই টার্গেটেড বাদ দেওয়ার তালিকায় সম্ভাব্য বামেদের সমর্থক হয়ে উঠতে পারে এমন শক্তি প্রথম টার্গেট। সেই জন্য গরিব মানুষ টার্গেট, সেই জন্য দারিদ্র সীমার নিচের মানুষ টার্গেট, সেই জন্য বাকি এরা সকলে টার্গেট। এই টার্গেটটাকেই ফুলফিল করাটাই নির্বাচন কমিশনের লক্ষ্য। অন্যদিকে দেখা যাচ্ছে এসআই নিয়ে ভাঙচুর, তাণ্ডব, আগুন, ফর্ম 7 ছিঁড়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, সর্বত্র অশান্তি সৃষ্টি করছে রাজ্যের শাসক দল। অথচ এসআই চলাকালীন যে আইন শৃঙ্খলার অবনতি না হয় তা সুনিশ্চিত করার জন্য রাজ্যের ডিজিপিকে আদেশ দিয়েছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট, কিন্তু সেরকম তো কিছুই হচ্ছে না, কারণ রাজ্য প্রশাসন সেটা চাইছে না। আমি তো শুরুতেই বললাম যে এটা কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং বকলমে রাজ্য প্রশাসনের যৌথ ষড়যন্ত্র। এদের সকলের শত্রু তো গরিব মানুষ, এবং মূলধারার মিডিয়ায় আপনি দেখবেন যে মানুষের সমস্যা নিয়ে কোনো আলোচনা নেই। গত কয়েক দিন বা সেই নভেম্বরের 4 তারিখ থেকে গোটা আলোচনাকে, গোটা খবরকে ধরে রেখেছে, ঘিরে রেখেছে হচ্ছে এসআইআর। যেন এই রাজ্যে আর কিছু ঘটছে না, যেন এই রাজ্যে আর কোনো খবর নেই। এই রাজ্যে নারী নির্যাতন বাড়ছে, এই রাজ্য বাল্যবিবাহে দেশের ভিতর প্রথম, সে আলোচনা দূরে, হচ্ছে না। এক্সপেন্ডিচার সার্ভে রিপোর্ট বলছে এই রাজ্যে খাদ্যের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য এবং কমিউনিকেশন এবং ট্রান্সপোর্টেশনের জন্য মানুষের ভোগ ব্যয়, কনজিউমার এক্সপেন্ডিচার, সেইটা ভয়ঙ্কর রকমের বেড়েছে গত 10-12 বছর সময়কালের মধ্যে। আলোচনা আছে কোথাও? নেই কিন্তু। কারণ এই সবগুলোর ভিতর দিয়ে লাভবান হচ্ছে একচেটিয়া পুঁজি। শিক্ষার বেসরকারীকরণ লাভবান করছে একচেটিয়া পুঁজিকে, স্বাস্থ্যের বেসরকারীকরণ লাভবান করছে একচেটিয়া পুঁজিকে। এই যে শীতের সময় সবজির এত দাম,
কোনোদিন থাকে না, কোনোদিন হয় না। ৮০ টাকা কেজি টমেটো পৌষ মাসের শেষে কোনোদিন ছিল না। কেন হচ্ছে? কারণ সুদীপ্ত সেন নেই, চিটফান্ড নেই, চাকরি বিক্রির টাকা শেষ, তৃণমূল কংগ্রেসের ইলেকশনের খরচের ফান্ড তুলতে হবে, ফোরেদের মাধ্যমে সবজির বাজারকে নিয়ন্ত্রণ করে সেই ফান্ড তুলবার কাজ হচ্ছে। খবর নেই মূলধারার মিডিয়ায়। তাহলে মূলধারার মিডিয়া মানুষের ইস্যুগুলোকে টানছে না। ধরুন একটা সাদামাটা কথা বলি, আপনি জানেন যে ভারতবর্ষে 24% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আচ্ছা, আপনার মোবাইলে বা আমার মোবাইলে আমরা যখন রিচার্জ করছি, কানেকশন করছি, তখন 2 GB ডাটা কিন্তু অটোমেটিক এসে যাচ্ছে, ওর ভিতরে ধরা আছে ওই খরচটা। ব্যবহার করছে 24% মানুষ, যাদের জিবি দরকার, এমবি দরকার। তাহলে কিনতে হচ্ছে 100% মানুষকে জিবি, যার 76% এটা ব্যবহারই করছে না। আচ্ছা, কেন ভারত সরকার বলবে না, কেন রাজ্য সরকার বলবে না যে এমন একটা রিচার্জ প্ল্যান হোক যেটাতে জিবি থাকবে না, খালি কল করা আর কল রিসিভ করা থাকবে? তাহলেই সেটা ওই সোকল 418 টাকার জায়গায় কমে 205 টাকা হয়ে যায়। কিন্তু সেটা করা হবে না, কারণ এই টাকাটা মুনাফা হিসাবে জিওর মালিকদের কাছে, এয়ারটেলের মালিকদের কাছে, ভিআই এর মালিকদের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা তার একটা অংশ ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে দেয়। আলোচনা আছে? নেই তো। এসআইআর পর্বে যদি এতই আগুন জ্বলে, তাহলে 2026-এর ভোট কতটা সুরক্ষিতভাবে সম্পন্ন হবে? একদমই সুরক্ষিতভাবে সম্পন্ন হবে না। এই তো আজকে এসআইআর এর বিরুদ্ধে আমাদের জেলার সর্বত্র বিডিও অফিসে ডেপুটেশন ছিল। বারাসত 2 পঞ্চায়েত সমিতির এলাকায় বিডিও অফিসে এই ডেপুটেশন দেওয়ার সময়, যখন আমাদের প্রতিনিধি দল বিডিও অফিসে ডেপুটেশন দিতে গেছেন, বাইরে আমাদের জেলা পার্টির অন্যতম নেতা কমরেড আহমেদ আলী খান বক্তৃতা করছেন। তৃণমূলের ওই পঞ্চায়েত সমিতির সভাপতি, ওই ব্লকের সভাপতি, তাদের নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী ভয়ঙ্কর আক্রমণ করলো আহমেদ খানের উপর। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে, আমাদের অন্য একজন কমরেড ফটিক তার নাম, একটি মেয়ে শাহানা তার নাম, এরা প্রত্যেকে হচ্ছে গুরুতরভাবে আহত হলো। বারাসত হাসপাতালে এই মুহূর্তে ভর্তি। আমি সেখান থেকেই জাস্ট ঘুরে এলাম তাদের দেখে। আচ্ছা, এসআইআর এ লজিক্যাল ডিসক্রিয়েন্সির বিরুদ্ধে বক্তৃতা করছিল, তো বক্তৃতা তো হচ্ছিল বিজেপির বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তৃণমূল তো দাবি করছে তারা নির্বাচন কমিশনের এই হঠকারিতার বিরুদ্ধে সবচাইতে সোচ্চার। তাহলে তৃণমূল আক্রমণ করলো কেন? কারণ স্বৈরতন্ত্র যখন ফ্যাসিবাদের রূপ নেয়, তখন বিরোধী কোনো রাজনীতিকে 1 ইঞ্চি স্পেস তারা দিতে চায় না। এসআইআর বিরোধী লড়াইয়ে বামপন্থীরা দুটো কথা বলে সামনের সারিতে চলে আসবে, এই সুযোগ তৃণমূল তাদের দেবে না। এটাই স্বৈরতন্ত্র, এটাই স্বৈরতন্ত্র থেকে ফ্যাসিবাদের পথে যাত্রা।